আধুনিক বাংলা সাহিত্যের কথা উঠলেই যে নামগুলো একেবারে প্রথম সারিতে আসে মাইকেল মধুসূদন দত্ত তাদের মধ্যে একজন। কিন্তু তার জীবনটা ছিল এক কথায় বলতে গেলে এক গভীর বিরোধাভাসে ভরা। ভাবুন তো, এমন একজন মানুষ যিনি নিজের শিকড়, নিজের ভাষা, নিজের সংস্কৃতি সবকিছুকে অস্বীকার করে পাড়ি দিয়েছিলেন বহু দূরে, শুধু সেই শিকড়েই আবার ফিরে আসার জন্য, আর ফিরে এসে বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দেওয়ার জন্য। এই কথাগুলোই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনের সবচেয়ে বড় ধাঁধাটা তৈরি করে। একবার ভাবুন, যে মানুষটা একটা সময় ইংরেজি কবি হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, যার একমাত্র লক্ষ্য ছিল বায়রনের মতো খ্যাতি অর্জন করা, তিনিই কিনা শেষ পর্যন্ত এসে বলছেন মাতৃভাষায় হলো আসল জায়গা। কিভাবে হলো এই অবিশ্বাস্য রূপান্তর? তো চলুন আজ আমরা এই ফ্যাসিনেটিং জার্নিটাতেই ডুব দিই। তার জীবনের সেই বিদ্রোহী অধ্যায়গুলো থেকে শুরু করে কিভাবে তিনি নিজের শেকড়ে ফিরে এলেন, তার পুরো গল্পটা আজ আমরা দেখব। গল্পটার শুরুটা কিন্তু একেবারে বিদ্রোহ দিয়ে। তার কৈশোর আর যৌবনের সেই সময়টা, যখন তার মনের মধ্যে একটাই জেদ, নিজের ভারতীয় পরিচয়কে ঝেড়ে ফেলে এক নতুন পাশ্চাত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করার। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই তার বিদ্রোহের আঁচটা পাওয়া যাবে। সাগরদাড়ির এক জমিদার পরিবারে জন্ম, কিন্তু হিন্দু কলেজে ভর্তি হওয়ার পরে তার জগৎটা পাল্টে যেতে শুরু করে। বাবার ইচ্ছা ছিল ছেলে আইনজীবী হবে, কিন্তু মধুসূদনের চোখে তখন বিশ্বকবি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নের টানেই তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করলেন, নাম নিলেন মাইকেল, আর শেষমেশ সব ছেড়ে পাড়ি দিলেন মাদ্রাজে, একেবারে একা। এই দ্বন্দ্বটা ছিল তার জীবনের একেবারে কেন্দ্রে। একদিকে হিন্দু কলেজের পুরোপুরি সাহেবিয়ানা, ওয়েস্টার্ন ড্রেস, ইংরেজিতে কথা বলা, ব্রিটিশ আদব কায়দা, আর অন্যদিকে তার বাড়ির সনাতন বাঙালি সংস্কৃতি। আসলে ঔপনিবেশিক শাসকরা ঠিক এটাই চেয়েছিল, এমন একটা শিক্ষিত শ্রেণী তৈরি করতে, যারা রক্তে মাংসে ভারতীয় হলেও মনে প্রাণে হবে ব্রিটিশ। আর এই দুই সংস্কৃতির সংঘর্ষেই মধুসূদনের মনে নিজের ঐতিহ্যের প্রতি একরকম বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। তার ইচ্ছেটা কিন্তু শুধু লেখালেখির মধ্যে আটকে ছিল না। তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের স্বীকৃতি, চেয়েছিলেন ইংরেজি সাহিত্যের জগতে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিতে। নিজেকে তিনি লর্ড বায়রনের থেকে কিছু কম ভাবতেন না, কিন্তু বাস্তবতা ছিল বেশ কঠিন। ব্রিটিশ সাহিত্য জগৎ বিদেশের এক কবির জন্য তাদের দরজা অত সহজে খোলেনি। তার নিজের মুখ থেকে বলা এই কথাগুলো শুনলে কিন্তু চমকে উঠতে হয়। নিজের সনাতন ধর্মকে তিনি বলছেন কুসংস্কারের রাত। বোঝাই যাচ্ছে তার কাছে খ্রিস্টধর্ম গ্রহণ করাটা শুধু একটা ধর্ম পরিবর্তন ছিল না, এটা ছিল এক ধরনের মুক্তি, যা তাকে তার পরিবার আর সমাজ থেকে চিরদিনের মতো আলাদা করে দিয়েছিল। তো পরিবার আর দেশ থেকে তো তিনি নিজেকে একরকম বিচ্ছিন্ন করে ফেললেন। এবার শুরু হলো তার জীবনের পরের অধ্যায়, ইংল্যান্ডের স্বপ্নকে সত্যি করার এক মরিয়া চেষ্টা। মাদ্রাজের সেই একাকী জীবনে তিনি নিজেকে একেবারে ডুবিয়ে দিলেন ইংরেজি সাহিত্য চর্চায়। দ্য ক্যাপটিভ লেডি বা ভিশনস অব দ্য পাস্টের মতো কাব্য লিখলেন। লেখাগুলোতে ইউরোপীয় রীতির ছাপ একেবারে স্পষ্ট, কিন্তু যে বিশ্বজোড়া খ্যাতির স্বপ্ন তিনি দেখতেন তা তখনও অনেক দূরে ছিল। আর তারপর অবশেষে এলো সেই দিনটা, 1862 সাল, তার জীবনের সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডের জাহাজে পা রাখলেন। ব্যারিস্টার হওয়া এবং ইংরেজ কবি হিসেবে চূড়ান্ত প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন, দুটোই যেন একেবারে হাতের মুঠোয়। কিন্তু স্বপ্ন আর বাস্তব দুটো তো এক জিনিস নয়। ইংল্যান্ডের মাটি ছিল ভীষণ কঠিন, সেখানটার খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একটা সময় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি টাকা না পাঠাতেন, তাহলে হয়তো তার পড়াশোনাই বন্ধ হয়ে যেত। শুধু টাকার অভাব নয়, ইউরোপের বর্ণবৈষম্য আর সাংস্কৃতিক বিচ্ছিন্নতাও তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। যে পাশ্চাত্য সংস্কৃতির জন্য তিনি সবকিছু ছেড়েছিলেন, সেই সংস্কৃতি তাকে পুরোপুরি আপন করে নিতে পারেনি। তার মোহভঙ্গ শুরু হল। আর এই মোহভঙ্গের মধ্য দিয়েই এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা, যা বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দেবে। ভাবুন একবার, ফ্রান্সের ভার্সাই শহরে একাকিত্বে বসে তিনি লিখছেন এই সনেট। এটা শুধু একটা কবিতা নয়, এটা ছিল তার অনুশোচনা আর আত্ম আবিষ্কারের এক জীবন্ত দলিল।
এই লাইনগুলোতে তিনি যেন নিজের ভুলটা প্রথমবার আয়নার মতো স্পষ্ট দেখতে পাচ্ছেন। অন্যের ধনের লোভে তিনি নিজের ঘরের অমূল্য রত্নভাণ্ডারকেই এতদিন অবহেলা করে এসেছেন। আর এখানেই তার সম্পূর্ণ রূপান্তরটা ঘটল। মাতৃভূমির কুল্লক্ষী যেন স্বপ্নে এসে তাকে পথ দেখিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তার প্রতিভার আসল খনি, তার সৃজনশীলতার সত্যিকারের উৎস অন্য কোথাও নয়, তার নিজের মাতৃভাষা বাংলাতেই লুকিয়ে আছে। এই একটা উপলব্ধি জন্ম দিল এক সম্পূর্ণ নতুন মধুসূদনের। আর এই উপলব্ধির পর তিনি আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। দেশে ফেরার আগেই সেই ইউরোপের মাটিতে বসেই তিনি শুরু করলেন এক সাহিত্যিক বিপ্লব। এমন সব লেখা লিখতে শুরু করলেন যা বাংলা সাহিত্য আগে কখনো কল্পনাও করতে পারেনি। শুধু একবার তার কাজের বৈচিত্র্যটা দেখুন। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি কি অসাধ্য সাধন করেছেন। মেঘনাদবোধ কাব্য দিয়ে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য আর অমিত্রাক্ষর ছন্দ নিয়ে এলেন। চতুর্দশপদী কবিতাবলী দিয়ে পরিচয় করালেন সনেটের সাথে। আর একেই কি বলে সভ্যতার মতো প্রহসন লিখে একেবারে তুলোধনা করলেন সমসাময়িক ভণ্ড সমাজকে। এ যেন একাই একটা রেনেসাস ঘটিয়ে দিলেন তিনি। এই অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স ছিল একটা সত্যিকারের বিপ্লব। ভাবুন তো, এর আগে পর্যন্ত বাংলা কবিতা মানেই ছিল পয়া, যেখানে প্রত্যেক লাইনের শেষে মিল থাকতেই হবে। মধুসূদন প্রথম এই বাঁধনটা ভেঙে দিলেন। এতে কি হলো জানেন? বাংলা কবিতা শুধু মুক্তিই পেল না, পেল এক নতুন গতি আর গাম্ভীর্য, যা মেঘনাদবধের মতো মহাকাব্য লেখার জন্য অপরিহার্য ছিল। তার আসল প্রতিভাটা কিন্তু এখানেই বোঝা যায়। তিনি শুধু কপি করেননি, সৃষ্টি করেছেন। তিনি ইতালির পেত্রার্কীয় সনেটের ফর্ম যা নিলেন, কিন্তু তার ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করলেন বাংলার চিরাচরিত পয়ার ছন্দ দিয়ে। মানে ওয়েস্টার্ন ফর্মের সাথে প্রাচ্যের আত্মার এক অসাধারণ মেলবন্ধন ঘটালেন। আর এভাবেই জন্ম নিল বাংলা সনেট। তার বিপ্লবটা শুধু ফর্ম বা আঙ্গিকে আটকে ছিল না, ছিল ভাবনার গভীরেও। বীরাঙ্গনা কাব্যতে তিনি যা করলেন তা ছিল অভাবনীয়। সেই যুগে যখন পৌরাণিক নারীরা ছিলেন মূলত চুপচাপ চরিত্র, মধুসূদন তাদের মুখে ভাষা দিলেন। শকুন্তলা, দ্রৌপদী, জনারা আর দেবী বা ছায়ামূর্তি হয়ে রইলেন না। তারা হয়ে উঠলেন রক্তমাংসের মানুষ, যাদের নিজস্ব ইচ্ছে আছে, যন্ত্রণা আছে, অভিযোগ আছে। কিন্তু গল্পের আরেকটা পিঠও আছে। তার সাহিত্য জীবনের এই আকাশ ছোঁয়া সাফল্যের ঠিক নিচেই ছিল ব্যক্তিগত জীবনের এক গভীর ট্র্যাজেডি। এটা জীবনের কি অদ্ভুত এক পরিহাস, তাই না? একদিকে দেখুন তার সৃষ্টির রত্নভাণ্ডার, আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের শূন্যতা। যে মানুষটা বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য ধনী করে গেলেন, তার নিজের শেষ জীবনটা কাটল চরম দারিদ্র্য, ঋণ আর অবহেলার মধ্যে। তার বেহিসেবি জীবনযাপন আর মদের প্রতি আসক্তি তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। মৃত্যুর ঠিক ৩ দিন আগে তিনি নাকি ম্যাকবেথের এই বিখ্যাত সংলাপটি আবৃত্তি করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি যেন নিজের নাটকীয় জীবনের উপরই শেষ মন্তব্যটা করে গেলেন। হয়তো তিনি নিজেকেও মঞ্চের সেই হতভাগ্য অভিনেতার মতোই ভাবছিলেন, যার জীবনের এত আস্ফালন, এত ক্রোধ, শেষ পর্যন্ত হয়তো তার কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না। আর শেষ পর্যন্ত তার নিজের লেখাই সমাধিলিপি এখানেই, যেন তার পুরো জীবনটা একটা বৃত্তের মতো সম্পূর্ণ হয়। যে জননী বা মাতৃভূমিকে তিনি একসময় অবহেলা করে চলে গিয়েছিলেন, জীবনের সমস্ত ঝড়ঝাপটার শেষে সেই মায়ের কোলেই তিনি শিশুর মতো চিরশান্তি খুঁজে নিলেন। মাইকেল মধুসূদন দত্তের জীবন আমাদের এই গভীর প্রশ্নটির সামনে দাঁড় করিয়ে দেয়। কতবার এমন হয় যে একজন বিদ্রোহী নিজের জগৎকে ভাঙতে গিয়ে আসলে সবার জন্য এক নতুন জগৎ তৈরি করে দিয়ে যান? তার বিদ্রোহই বাংলা সাহিত্যকে দিয়েছিল আধুনিকতার ছাড়পত্র। তার জীবনটা একই সাথে এক বিজয় আর এক ট্র্যাজেডির অবিস্মরণীয় মহাকাব্য।